হ্যালো গাইজ, তো আমার ইন্ট্রোডাকশন দেওয়ার মতো কিছু নেই। যারা আমার পডকাস্ট দেখো তারা এদের প্রত্যেককে চেনো, কারণ আমি দেবজ্যোতি প্রত্যয়ের সাথেও করেছি আর অমর্ত্যর সাথে তো কি আর বলবো। এবার ব্যাপারটা হচ্ছে কি যে আজকে একটুখানি মার্জ হচ্ছে, ঠিক আছে? যদি ভেড়িয়া আর থামা যদি এক জায়গায় আসতে পারে, তাহলে অমর্ত্য দেবজ্যোতি আমি প্রত্যয় এক জায়গায় কেন আসতে পারি না? আর কোনো কম্পারিজন পেলি না, মানে এবং লিটারালি আর কোনো কম্পারিজন পেলি না। এবং সিনেমার মেসিয়া দেবজ্যোতি, সিনেমার বাবার বাবা অমর্ত্য, এবং সিনেমার অপদার্থ সন্তান স্বর্ণজ্যোতি, এবং যারা সিনেমা নিয়ে বিজনেস করে তাদের জম প্রত্যয় আমরা চারজন এক জায়গায় রয়েছি। তো আজকের পডকাস্টের বিশেষ কোনো রকম টপিক নেই, কিন্তু টপিক অনেক কিছুই হতে পারে, ঠিক আছে? তো প্রথম আমি যেটা দিয়ে শুরু করব তিনজনকেই, যে লাস্ট কি সিনেমা তোরা তিনজনেই দেখেছিস, ঠিক আছে? ওকে, দেবজ্যোতি দিয়ে ঘুরছি। দেবজ্যোতি, তুই লাস্ট কোন সিনেমা দেখলি? আমি লাস্ট দেখলাম গতকাল স্বার্থপর, যেটা আমার ভালোই লেগেছে। আমি অনেস্টলি বলবো, আমার স্বার্থপর সিনেমাটা মানে আমার ভালো লেগেছে। আমার ড্রামা ছবি, আমার এগেনস্টে কিছু নেই। তুই তো জানিসই আমার মানে অফ ক্যামেরা তো কথা হয়, আমার সিনেমাটা কিন্তু বেশ ভালোই লেগেছে। অমর্ত্য? এক কঠিন প্রশ্ন, কোনটা বলবো দেখি। তুমি আজকে কোন দুটো সিনেমা দেখেছো তার মধ্যে যে কোনো একটা নাম বলে দাও, সব থেকে ইজি। আমি আজকেই দেখছি। আমি টেকনিক্যালি আজকে একটা হঠাৎ মুড হয়েছে, আমি ভাবলাম একটা রিওয়াচ মারি। আমি রিওয়াচ মারলাম হলো শুট আউট এট লোখান্ডওয়ালা। কোনো কারণ নাই, আমি জাস্ট রিওয়াচ মারলাম। প্রায় দেখেছি 20 বছর আগে হবে দেখেছি সিনেমাটা। তারপর না, শুট আউট এট লোখান্ডওয়ালা কি এত জেনুইন রিওয়াজ ভ্যালু আছে? হ্যাঁ, 2007 সিনেমা, 20 বছর বাদে দেখলাম আমি সিনেমাটা। আচ্ছা বিবেক ওবেরয়ের একটা ব্যাপার আমাকে কেউ বলো। আমি যতদিন জানতাম যে স্পিরিট সিনেমাতে ডন লি অথবা সেইফ আলী খান অথবা বিজয় সেতুপতি নাকি ভিলেন, সেখানে বিবেক ওবেরয় কোত্থেকে চলে এলো ভাই? না না, ডনলি যতদূর আমি জানি ক্যামিও হবে, ঠিক আছে। আর মেন ভিলেন বিবেক ওবেরয়, কাইন্ড অফ ওই ববি দেওয়ান টাইপের কেস হচ্ছে যতদূর আমি। আবার কপ ইউনিভার্স বিবেক ওবেরয় ভিলেন হবে না। এবার কপ ইউনিভার্স বিবেক ওবেরয় ভিলেন হবে না, কেননা ওই স্পিরিটের যে অ্যানাউন্সমেন্টটা হয়েছিল ওখানে প্রকাশ রাজের অপোজিটে, মানে ও কোনো একটা পুলিশের কোনো একটা মানে কোনো অফিসার, ঠিক আছে। কেননা যখন বলবে যে এরকম একটা অফিসার যার মানে হিস্ট্রিতে এরকম একটা দাগ রয়েছে যে কোনো কিছু পরোয়া করে না, তখন দেখবি বিবেক ওবেরয়ের গলাটা আছে। বিবেক ওবেরয় বলছে যে এর একটা ডেকোরাম মেনটেন করুন, বা এই জিনিসপত্রগুলো একটা পুলিশ অফিসারের সাথে হওয়াটা একদমই উচিত না। হ্যাঁ, বিবেক ওবেরয়ের গলাটা, হ্যাঁ বিবেক ওবেরয়ের গলা আছে। বিবেক ওবেরয় এখানে প্রত্যয়, ওটা তো প্রকাশ রাজের গলা, ওটা তো বিবেক ওবেরয়ের গলা না। প্রকাশ রাজের গলা, প্রকাশ রাজের ভালো করে শুনবি, প্রকাশ রাজের গলা আছে, তার সাথে আরেকটা গলাও আছে, ওটা বিবেক ওবেরয়। বিবেক ওবেরয়। আচ্ছা, বলছি যে প্রভাসের নাকি জন্মদিন ছিল, এবং এই যে স্পিরিট আর ফৌজি যে বেরিয়েছে, ফৌজির পোস্টারটা তো জঘন্য, ঠিক আছে? ওকে, মানে কোন অজয় দেবগানের আছে 13 বছরের সিনেমা রিলিজ করলে এত বছর পরে ঠিক ওই লেভেলের একটা পোস্টার হয়েছে, আমি জানি না। এবার ফৌজি মানে তো জানিস সেখানে মিঠুন চক্রবর্তী রয়েছে বলে আমাদের এখানে একজন আনআইডেন্টিফাইড সোরের ছানা নাচানাচি করতে আরম্ভ করে দেবে এটা নিয়ে। কিন্তু মেন যে কোয়েশ্চেন সেটা হচ্ছে কি, যে এই যে প্রভাসের স্পিরিটের টিজারে বলা হচ্ছে যে প্রভাস নাকি ইন্ডিয়ার সব থেকে বড় সুপারস্টার, এটা নিয়ে হেভি কন্ট্রোভার্সি হচ্ছে ভাই, সবাই এটা নিয়ে ভিডিও করছে। তো মুভি মেসিয়া অমর্ত্য প্রত্যয়, তোমাদের কি মনে হয়, প্রভাসকে সুপারস্টার, ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার বলে মনে হয়, নাকি যে ভাই ঠিক আছে তেলেগু সুপারস্টার? আমি কথা বলবো দেবজ্যোতি, একটু হেল্প করো। হ্যাঁ, কন্ট্রোভার্সি নিয়ে কোনো প্রবাদ প্রবচন আছে কি যেটা খুব সুন্দরভাবে বাম্বু দিতে পারে? কন্ট্রোভার্সি হলো মূর্খদের আইসক্রিম, ঠিক আছে? না না, আমার ব্যাপারটা হচ্ছে মূর্খদের মুখরোচক, কারণ লিটারালি এইরকম ডিসকাশন তারাই করে যারা অতিরিক্ত বেশি ভেল্লা, টাকা পয়সা কামাচ্ছে না, বাড়িতে বসে ভেরেন্ডা বাজাচ্ছে, এবং আমার সুপারস্টার বেশি টাকা বানিয়েছে বলে সে দুনিয়ার সব থেকে বড় সুপারস্টার, আর এদিকে শাহরুখ খান সব থেকে বড় সুপারস্টার।
একটা ফিল্মের ডাইরেক্টর নিজে সিনেমাকে সেল করছে টুয়ার্ডস আ ফ্যান বেস, সে তার ফ্যান বেসকে কেটার করে তো সেই স্টারকে তো সুপারস্টার বলবেই। এটা তো ঘটনা। এটাতে তুমি যদি ইনফ্লুয়েন্সড হও তাহলে তোমার মতো গর্ধ বুদগান্ডু তো হতে পারে না দুনিয়াতে কেউ। সেটাই হয়েছে। যাই হোক, কিন্তু দেখো এটাই তো টপিক, এটা নিয়েই সবাই দেখছি ভিডিও করছে, সবাই জাস্টিফাই করছে, ফেসবুক পেজগুলো এটা থেকেই লিখে লিখে ভাই কত মিলিয়ন শেয়ার ফেয়ার পাচ্ছে। দেখ আমিও অমর্ত্যর সাথে একমত। এটা ব্যাপারটা হচ্ছে আমি অ্যাজ আ পেইং অডিয়েন্স প্রভাসের নামের আগে কি বসালো, এটা ডিফারেন্সটা কি তৈরি করছে। যদি প্রভাসকে পৃথিবীর সবচেয়ে বড় সুপারস্টার লেখে, গ্যালাক্সির সব থেকে বড় সুপারস্টার লেখে, তাতে তো স্পিরিট সিনেমাটার কোয়ালিটির তো তারতম্য ঘটছে না। লোকের এই অ্যাটাচমেন্ট গুলো নিজেদের স্টারের প্রতি আমি না বুঝি না। তুমি কারো সিনেমা তোমার ভালো লাগবে না। আমি একটা ছোট্ট ইন্টারাপশন করছি, সরি, তুমি রিজুম করো। না বলো। এগুলোকে হিন্দিতে মোস্ট প্রবাবলি তাকিয়া কালাম বলে, রাইট? তো প্রভাসের তাকিয়া কালাম আগে ছিল ডার্লিং, তারপরে হয় সুপারস্টার, বাহুবলীর সময় হয় সুপারস্টার বা কিছু, তারপরে হয় রেবেল স্টার। একটা লোকের যখন তাকিয়া কালাম এই লেভেলের এই রেটে চেঞ্জ করতে থাকে, তার এক তাকিয়া কালাম নিয়ে এত লাফালাফি করা কি আছে আমি জানি না ভাই। না তার থেকে বড় একটা কথা বলি, আমি জানি প্রভাসের সিনেমা অনেক ওপেনিং নেয়, ওর সিনেমার মানে বাহুবলীর পর থেকে ওর সমস্ত সিনেমার কালেকশন অ্যাড করলে পরে মানে যা যা আছে শাহরুখ খান সালমান খান তাদের থেকে অনেক বেশি হবে। বাট আমার মনে হয় না যে বড় সুপারস্টার মেজার করার বক্স অফিসটা কোনো রকম হতে পারে। কারণ আজকে শাহরুখ খান বা আমির খান এরা কিছু কিছু হলেও এমন ফিল্ম করেছে যেগুলো করার কথা বাদ দাও, মানে সেগুলোতে প্রভাস অ্যাক্টিংই করতে পারবে না। প্রভাসের শুভম বলছি, স্বর্ণ আমি আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে এটা না একটা রিসেন্টলি বায়াসও আছে। আমি যেহেতু এগুলো মানে আমার যেহেতু পুরোনো সিনেমা নিয়ে উৎসাহ আছে, সেটা হচ্ছে বক্স অফিসটা না একটা অ্যাপেলস টু অ্যাপেলস কম্পারিজন কোনোদিনই না। আজকে ডিডিএল যে ফুটফল হয়েছিল, এই জন্য আমি আরো একটা জিনিস, আমি বক্স অফিস ফিগার্স নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। ডিডিএল যে ফুটফল হয়েছিল সেটা কালকে 2898 হয়নি, তার ধারে কাছেও হয়নি। তো এই যে জিনিসটা আমরা সেই এবার দেখ বিদেশে আমরা ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে পারি কারণ ওখানকার ইকোনমিটা অনেক লিনিয়ারলি চলে। এখানে হাজার একটা জিনিস চলে আসে, জমির দাম সোনার দাম এগুলো দিয়ে করে। তো মানে শাহরুখ খানের অনেক সিনেমাই আছে যেগুলো ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে, যেটা তুই বললি ওপেনিং হয়তো নিচ্ছে না বা লাইফ টাইম বক্স অফিস হয়তো যাচ্ছে না, ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে সেগুলো চলে যায়। তো তুই কোনোদিনই, এবং শাহরুখ খান যে বক্স অফিস দিয়েছে তার থেকে বেশি বক্স অফিস অমিতাভ বচ্চন দিয়েছে ফুটফলে যদি আমি চাই। তো এই জিনিসটা না মানে এটা অ্যাপেলস টু অ্যাপেলস কম্প্যারিজনই না, এটা ফ্যালাসিতে চলে আসে না ব্যাপারটা। তুমি যদি এই লজিকটা শুরু করো তাহলে তো পিছতেই থাকে, এই জিনিসটা তো পিছতেই থাকে, এটা তো কোনো কথা হতে পারে না। আর এট দ্য এন্ড অফ দ্য ডে একটা স্টারের ফ্যান বেসের মাথা গরম যে তার স্টার যে ফার্স্ট অফ অল যে তার স্টারকে প্রেজেন্ট করছে একটা ডিরেক্টর, সেটা নিয়ে একটা ফ্যান বেস খুশি। আচ্ছা খুশি, খুব ভালো কথা। ওই ফ্যান বেসটা খুশি হওয়াটাও তো উগ্র না? ওরা তো খুশি মানে ওই ফ্যান বেসটাকে খুশি করতেই চাইছে। হ্যাঁ, মানে লোকে একটা কনজিউমার বেসকে অ্যাট্রাক্ট করবে, সেই তারা কনজিউমার বেস যেটা খাবে তারা তো সেটাই অ্যাডভার্টাইজ করবে। এটা তো সিম্পল জিনিস। আর আরো একটা কথা আমি অমর্ত্য প্রত্যয়া স্বর্ণকে জিজ্ঞাসা করতে চাই, প্রভাস টাওয়া ইন্ডিয়াস বিগেস্ট স্টার হলো, শাহরুখ খান ওয়ার্ল্ড বিগেস্ট স্টার, এটা আবার কোথা থেকে? এটা আমি মানে আমি লেজিট বলছি, এটা আমি আগে না, আমি একটা কথা বলছি শাহরুখ খানের কিন্তু ফ্যান্ডম বিভৎস, স্পেশালি ইন ইউরোপ, ঠিক আছে? মানে জার্মানি থেকে শুরু করে এটা আমি তোমাকে একটু কাউন্টার করছি অমর্ত্য, সেটা কতটা ইন্ডিয়ান এনআরআই অডিয়েন্স ইউরোপে গিয়ে বাস করে তাই জন্য। ইটস আ স্পেসিফিক সেট অফ সার্কামস্ট্যান্সেস। আজকে যদি অন্য দেশের কোন স্টার, একজন ধরো ইন্দোনেশিয়ান বড় স্টার, আজকে যদি ইন্দোনেশিয়ান এক্সপ্যাট্রিয়েট অডিয়েন্স অতটা বড় হতো, তো ইন্দোনেশিয়ার কেউ হয়তো ততটা যেতে পারতো। তো এটা কি কিছুটা রাইট সেট অফ সার্কামস্ট্যান্সেস নয়?
না সে তো বটেই, রাইট সেট অফ সার্কামস্ট্যান্সেসই, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তো আমরা সার্কামস্ট্যান্সেস নিয়েই ডিল করছি। প্রভাস যে সিনেমার হয়ে কাজ করছে, সেই ডিরেক্টর ওই ফ্যান বেসকে অ্যাট্রাক্ট করার জন্য ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার বলে জিনিসটাই বিক্রি করছে। দ্যাটস আ ডিফারেন্ট সার্কামস্ট্যান্স। ওয়াঙ্গা যদি গড ফরবিড কোনোদিনও এসআরকে সাথে সিনেমা করে, সেখানে এসআরকে সাথে সিনেমা করার সময় একটা তাকিয়া কালাম লাগিয়ে দেবে, ওয়ার্ল্ডস বিগেস্ট সুপারস্টার। Again, circumstances. Similarly, world's biggest superstar কেন করা হচ্ছে, it's a comparative analysis. অনুরাগ কাশ্যপ একটা ইন্টারভিউতে বলেছিল যে লিওনার্ডো ডিক্যাপ্রিওকে দেখার থেকেও বেশি ভিউ বেশি এসেছিল ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখ খানকে দেখার জন্য। কতটা সত্যি সেটা তো আমরা জানি না, কারণ আমরা ওখানে আসি। ইন্ডিয়ার পপুলেশন অমর্ত, হ্যাঁ, an Indian star will have more eyeballs. এটা আবারও apples to apples comparison নয়, apples to apples comparison। ওই জন্য আমারও ওটাই বক্তব্য যে ওয়ার্ল্ডস বিগেস্ট সুপারস্টারটাও ইট বিকামস, কারণ অফকোর্স একটা কান্ট্রির যে বাইরের দেশে যেটা ইমিগ্রেশন হয়েছে বা হোয়াট এভার বি দ্য সিনারিও, সেটা অনেক বেশি, ওই কারণে ফ্যান বেসটা ওই কারণে অনেকটাই বেশি। এটাতে আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, কেন আমি বললাম যে এটা ভীষণভাবে সার্কামস্ট্যান্সিয়াল। ইন্ডিয়ার এই যে এক্সপ্যাট্রিয়েট অডিয়েন্স, এটা মেইনলি তৈরি হয়েছে 1991 এর পরে, লিবারেলাইজেশনের পরে। লিবারেলাইজেশনের আগে যারা সুপারস্টার ছিল, রাজেশ খান্না বা অমিতাভ, তাদের ক্ষেত্রে বাইরে রিচ করাটা কিন্তু অনেক ডিফিকাল্ট ছিল। অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী ওয়াজ হিউজ ইন 1980s রাশিয়া, ইফ আই এম নট মিস্টেকেন। হ্যাঁ, ওটাই আমি এক্ষুনি বলছিলাম, সোভিয়েটে তো বিশাল ফ্যান বেস। হ্যাঁ, তো আমি সেটা বলবো, এখানে হয়তো শাহরুখ খানের ফ্যানরা আমাকে গালাগালি দেবে, আমি এটা একদমই, আমি জাস্ট কম্প্যারিজনের থেকে বলছি। মিঠুন চক্রবর্তী কিন্তু অন্য একটা কালচার পেনিট্রেট করছে, ওয়ার শাহরুখ খান ইজ কেটারিং টু দ্য এনআরআই অডিয়েন্স, ওয়ার এক্সটেনশন অফ দ্য সেম কালচার। তো সেক্ষেত্রে আমি কিন্তু মিঠুন চক্রবর্তী রাশিয়ার ফ্যান্ডামটাকে কোথাও কি এগিয়ে রাখবো। এটা তোমার কি বক্তব্য? আগেন কম্প্যারিজন টু কম্প্যারিজন ম্যাটার করে। শাহরুখ খান হয়তো এনআরআই অডিয়েন্সকে কেটার করে এনআরআই অডিয়েন্সের থ্রু দিয়ে হয়তো ঢোকার চেষ্টা করছে, কিন্তু সেটা কি সব কান্ট্রিজে তো সেটা হতে পারে না। একটা পয়েন্টে পর তো একটা কালচারকে পেনিট্রেট করতেই হবে। আর এট দ্য এন্ড অফ দ্য ডে, যতই আমরা ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা বলি, যাই বলি, এভরি কালচার আলটিমেটলি লাভস মেলোড্রামা। আর ইন্ডিয়ার থেকে ভ্যারিড ফর্ম অফ মেলোড্রামা তো খুব কমই হয়। শাহরুখ খান যে ধরনের হিরোইজম বা যে ধরনের একটা হিরো ইন্ট্রোডিউস করেছিল as the quote unquote vulnerable romantic hero of its time, by the way, আমি বলছি না যে he is the quintessential version, সেটা তো মানে টাইপ বি আর কি, he personified the type B. হ্যাঁ, he personifies not just type B, he personifies a sort of like a urbanite version of themselves. কারণ at the end of the day যে কথা তুমি বললে liberalization 90s এর টাইমে it became an aspirational thing না, because everything opened, liberalization এর জন্য everything opened, economy opened, সেই কারণে অ্যাসপিরেশনের ব্যাপারটা বেশি। আর শাহরুখ খান রিপ্রেজেন্টেড দ্যাট অ্যাসপিরেশন। ওই কারণে এট দ্য এন্ড অফ দ্য ডে ঘুরিয়ে পিছিয়ে সবকিছু কথা বলার যেটা আলটিমেট কারণটা হলো যে প্রভাস ভার্সেস শাহরুখ খান, এই ডিবেটটাই ভুলভাল। জিনিসটার আলটিমেটলি কোনো অর্থ নেই, কোনো অর্থ নেই। এবারে যেহেতু তোমরা মোটামুটি গালাগালি খাচ্ছ কমেন্ট বক্সে, তাই মাঝখান থেকে ঝাঁপিয়ে পড়ে আমি বলতে চাই যে এখানে তো তাও অমর তো একটুখানি শাহরুখ খানের ফ্যান, বা এখানে কেউ কেউ প্রভাসের ফ্যান হয়তো আছে। আমার না দুজনকে কেন না ঠিক পোষায় না। আমি কারোর ফ্যান নই, আমার এদের দুজনকে ফ্যানের কথা বাদ দিয়ে আমার দুজনের কাউকে, শাহরুখ খানকে তো আমি তাও বলবো যে ভাই, শাহরুখ খানকে নিয়ে আমার কিছু মেমোরি আছে যেখানে আমি 30 মিনিট শাহরুখ খানকে নিয়ে কথা বলতে পারি। ফিল্মোগ্রাফি যদি জিজ্ঞাসা করি, সব স্টার বড় স্টার, ফিল্মোগ্রাফির দিক দিয়ে শাহরুখ খান এগিয়ে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শাহরুখ খানকে প্রভাস কোনো দিন বিট করতে পারবে না। প্রভাস আমি বলবো না, 2000 কোটি এই মুহূর্তে দাঁড়িয়ে শাহরুখ খান ফিল্মোগ্রাফি ওয়াইজ অনেক এগিয়ে, মানে এটা অস্বীকার করবে। তুই এই মুহূর্ত থেকে আরেকটু আগেও যদি তুই যাস, তোর কি মনে হয় প্রভাস আজকে একটা রাজা সাহেবের মতো ফিল্ম 400 কোটি দিয়ে তৈরি হচ্ছে, অথবা ওর এই রাধে নাকি একটা ফিল্ম ছিল না যেটা তোর মানে ট্যাঙ্ক হয়ে গেল, ঠিক আছে, তোর মনে হয় যে প্রভাস আর কোনোদিন সুযোগ পাবে একটা গ্রিটি গ্রাউন্ডেড একটা রিয়েলিস্টিক ঘেঁষা ফিল্ম করার? শাহরুখ খান স্বদেশ ফ্লপ করেছে বলে দিয়েছিল যে আমি আর এরকম সিনেমা করব না, কিন্তু প্রভাস তোর মনে হয় যে এরকম সিনেমা করার তারপরেও একটা চাপে ইন্ডিয়া করেছে, ছোট সিনেমা কিন্তু করেছে।
দেখো আমি প্রভাসের হয়ে বলতে চাই, আমি জীবনে ভাবিনি আমি প্রভাসের হয়ে বলবো কোনো কথা, বা যাই হোক, আমি প্রভাসের হয়ে এটা বলতে চাই যে ওর আগে ফিল্মোগ্রাফি, এবং আমি সব দেখিনি, আমাদের এই বাংলা ইউটিউব কমিউনিটি, বাইরে ইউটিউব কমিউনিটির প্রচুর এক্সপার্ট আছে যারা প্রচুর সাউথের সিনেমা দেখেছে, তারা আমাকে কারেক্ট করতে পারেন, তারা আমাকে কারেক্ট করতে চাইলে করতে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি জাস্ট বলছি যে প্রভাসের আপনি যদি আর্লিয়ার ফিল্মোগ্রাফি দেখেন, ওর কিন্তু একটা বিশাল কমেডিক একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওর কিন্তু বিশাল একটা রোমান্টিক একটা ফিগার, কিন্তু একটা রোমান্টিক সিনেমা করা কিন্তু একটা চাল আছে। দের ইজ এ রিজন ওয়াই ওয়াজ কল্ড ডার্লিং, কারণ একটা সিনেমা ছিল নেম ডার্লিং যেটা ম্যাসিভলি পপুলার হয়েছিল। দেয়ার ওয়াজ অলসো সিনেমা কল মির্চি, আমি একটাও দেখিনি, আমি জাস্ট হ্যাঁ ওটা তো ওটা দেখেছি আমি, ওটা বাংলায় বিন্দাস হয়েছিল। না আমি একটু ছোট ইয়ে করছি, মাঝখানে একটু ঢুকছি। বলো। আমি যেহেতু অমর্ত্য তুমি বললে প্রভাসের সিনেমা নিয়ে, প্রভাসের ফিল্মোগ্রাফি নিয়ে যদি বলি, মানে এমন কিছু হাইফাই সিনেমা বা মনে রাখার মতো সিনেমা বা বিরাট কিছু যে করেছে, হ্যাঁ করেছে, এই যে ছাত্রপতি বলি বা এর আগে যে সমস্ত সিনেমাগুলো এসেছে, পাতি গোদা বাংলায় বলতে গেলে ছাপড়ি সিনেমা, একদম ছাপড়ি স্টার যাবে বলে। ওকে, তার মধ্যে একটা হচ্ছে ছাত্রপতি, যেই সিনেমাটার অনেক রিমেক হয়েছে, অনেক ভাষায় রিমেক হয়েছে, ইভেন আমাদের বুম্বাদাও করেছে। এইবার সেই সিনেমাটার থেকে একটা পরিচিতি এসেছে যে প্রভাস একটা ভালো জায়গায় মোটামুটি করেছে। ওইটার পর যেই সিনেমাটার ওর একটা গ্লোবালি একটা মার্কেট হলো এবং ওর পরিচিতিটা হলো, সেটা করে দিল হচ্ছে রাজা। ওকে, এরপর প্রভাসের যে কোনো কন্টেন্ট নিয়ে আমার যেটা ব্যক্তিগত ওপিনিয়ন, প্রভাসের যেরকম হাইট আছে, যেরকম লুক আছে, প্রভাসের না একটা অ্যাক্টিং এর একটা বাউন্ডারিজ আছে, প্রত্যেকটা অ্যাক্টরের যেরকম একটা বাউন্ডারিজ থাকে, তার বাইরে গিয়ে সে কিছু করতে পারে না। প্রভাস কিন্তু কোনোদিনও রোমান্টিক কোনো ক্যারেক্টার বলো বা কোন কমেডি ক্যারেক্টার বলো, ওকে জাস্ট মানায় না, পোষায় না। এবং there is a reason why his favorite performance, আমার ওর সবথেকে ফেভারিট পারফরম্যান্স হলো is the one performance যেখানে ও মুখ খোলেনি বা 5টা লাইন খালি আছে, that is সালার। there is a reason why পারফরম্যান্সটা আমার সবথেকে ভালো লাগে, কারণ ও লিটারালি 5খানা লাইন আছে গোটা সিনেমাটায়, ও মুখ খোলেনি। অ্যাকচুয়ালি ওই ক্যারেক্টার গুলোই যদি ডিরেক্টররা যদি বোঝে যে মানে প্রভাসকে এই ক্যারেক্টার গুলোতেই মানায়, এবং ভাঙ্গাও কিন্তু কাইন্ড অফ, আমার মনে হয় যেহেতু ভাঙ্গা যে ধরনের ডিরেক্টর যেরকম ভাবে হিরোদের রিপ্রেজেন্ট করে, যেরকম আমরা রণবীর কাপুরকে দেখেছি, ববি দেওয়ালকে যেরকম দেখেছি, তা আমার মনে হয় ওই ভায়োলেন্ট ব্যাপারটা কিন্তু স্পিরিটও হয়তো থাকতে চলেছে। যদি ওরকম একটু রাউডি টাইপের বা একটু মেন্টাল টাইপের যদি পুলিশ অফিসার হয়, যেটা আমরা এর আগে জুনিয়র এনটিআর কে অনেক বছর আগে দেখেছি, জুনিয়র এনটিআর এরকম অনেক বছর আগে এরকম পুলিশের রোল করে এসেছে। টেম্পারে, হ্যাঁ টেম্পার, হ্যাঁ টেম্পার, ঠিক আছে। টেম্পার থেকে তো সিম্বা না, টেম্পার থেকে সিম্বা, হ্যাঁ যদিও সিম্বা অনেক বেশি সিম্বা অনেক বেশি ওয়াকি। এবং আরেকজনও অ্যাক্টর আছে, সেটা নাম এখন মনে পড়ছে না, খুব পরিচিত, আমরা এটাকে কন্ট্রোভার্সিও করেছি, যে সাউথের একজন খুব ইয়ং অভিনেত্রী, ওটার নাম আমার কি যেন শুভলক্ষ্মী বোস নাকি, বেশ আমার ঠিক নামটা এখন মনে পড়ছে না। আরে বর্ষে, শুভলক্ষ্মী বর্ষা, হ্যাঁ ওরকমই। তার সাথে রবি তেজার একটা সিনেমা, যেটা অক্ষয় কুমার যেটা রিমেক করেছিল, যেটা পুলিশ অফিসারের রোল করেছিল, যেই সিনেমাটা রাউডি রাঠোরের, যেটা রাউডি রাঠোর, হ্যাঁ বিক্রম রাঠোর, যেটা ওই যেটা বিক্রমাড্ডু আই থিংক নামটা, হ্যাঁ ওই ওরকম। এবং রবি তেজারও কিন্তু ক্যারিওগ্রাফ দেখলে পরে ওর কিন্তু আগের সিনেমাগুলো কিন্তু অতটা বেশি ছিল না, কিন্তু ওখান থেকে কিন্তু একটা ভালো পরিচিতি পেয়েছিল। এবং রবি তেজার যখন ওই পুলিশ অফিসার রোলে যখন যেই সিনেমাগুলো এসেছে, সেই সিনেমাগুলো কিন্তু একটা ভালো বক্স অফিস দিয়েছে, ঠিক আছে। তুমি রবি তেজার পরবর্তী সিনেমাও দেখে নাও, লাস্ট যেটা এসেছিল ওই ক্র্যাক বলে যে সিনেমাটা, ওটা কিন্তু একটা ভালো ডিসেন্ট বিজনেস করেছিল। সুতরাং রবি তেজার সিনেমাকে জিৎ প্রচুর রিমেক করেছে না, খুব একটা যদি ভুল না হয়। হ্যাঁ জিৎ দ্বারা একটা মানে জিৎ করেছে অস্কারে সাবমিশনের মতো সিনেমা আছে, যেটা হচ্ছে পাওয়ার। অরিজিনাল পাওয়ারটাও মানে অস্কারে যায় যা করছিল, জিদ্দারটা তো আরো পাওয়ারে কি আমি শোনো, আমি এইসব জিনিসপত্রগুলো যে মনে পড়ছে, এগুলো না আমি একটা ডেসক্রিপশন দিই আমার ব্রেনে কি হচ্ছে, এগুলো না ট্রমাটিক ফ্ল্যাশব্যাক, ঠিক আছে, এগুলো সব ট্রমাটিক ফ্ল্যাশব্যাক। স্বর্ণ এখানে জিদ্দার ফ্যান, স্বর্ণ মনে মনে আমাকে গালাগালি দিচ্ছে। স্বর্ণ আমাকে মনে মনে এতক্ষণে কতগুলো গাল দিয়ে দিয়েছে আমি নিজেও জানি। আমি ওসব কোনো ব্যাপার না, ঠিক আছে, আমি ওরকম টাইপের না। স্বর্ণ মনে মনে গালাগালি দিচ্ছে। পাওয়ারই কি ওই সিনেমা, আমারও মনে হয় যে একটু বাংলা সিনেমা ভালো হবে। হ্যাঁ পনিটেল, সেই জিদ্দার পনিটেলটা
হ্যাঁ মাঝে মাঝে আমার স্বপ্নে এখনো আসে মনিটর ফোন। সরি এনিওয়ে হ্যাঁ সরি আমার হঠাৎ ওটাই ফাঙ্গাস স্পিরিটটা নিয়ে যথেষ্ট ইয়ে আছে যে প্রভাসকে ওরকম ভাবে হয়তো প্রেজেন্ট করতে পারে, কিন্তু রাজা সাহেব নিয়ে আমি একদম ওপেনলি বলে দিচ্ছি যে এই সিনেমাগুলো চলার মতো না। ওই যেটা তুমি একটু আগেই বললে যে মেকাসটা যেরকম প্রভাসের স্টারডাম, বা আজকে প্রভাসের জায়গায় যদি অন্য কোনো অ্যাক্টর থাকতো স্টারডাম নিয়ে যেরকম ফ্যান ক্যাটার করে ওরকম ক্যাটার করার চেষ্টা করবে। আর ফ্যান ক্যাটার করার ফল তো দেখাই গেছে, আগের সিনেমাগুলো কিরকম ভাবে ডাউন খেয়েছে প্রভাসের, সেরকম ভাবে চলেন। ঠিক আছে, তা ওটাই দেখা যাক কি হয়। স্বর্ণ তো শুয়ে পড়েছে, তাহলে আমি তোদেরকে কোয়েশ্চেনটা করছি, এটা স্বর্ণ তুললো, সেটা হচ্ছে এই যে প্রভাস শুধুমাত্র বিগ বাজেট স্পেকটাকেল করছে এবং এই লুপটায় আটকে গেছে, এটা আমরা হলিউডের অনেককে দেখেছি যে তারা এই লুপটায় স্টাক হয়ে আর বেরোতে পারে। ঠিক আছে, এটা থেকে ওয়ে আউটটা কি? কারণ প্রভাসের পোস্ট বাহুবলী প্রত্যেকটা সিনেমায় ওরকম 400-500 কোটি টাকার, যেটা একটা প্যান ইন্ডিয়া অডিয়েন্সকে বিশাল বড় স্পেকটাকেল সিনেমা, সেটাই ছোট সিনেমা, ইন্ট্রোস্পেকশন, ক্যারেক্টার স্টাডি, সেগুলো আমি জানি না আগে করেছে কিনা, কারণ আমার সাউথের সিনেমা দেখি না, এরপরে একদমই বন্ধ হয়ে গেছে। ইভেন রাজা সাব, যেটা প্রাইমারিলি তেলেগু বেল্টে, সেটারও বাজেট আই থিঙ্ক বোধহয় 300-400 কোটি টাকা। তো এই স্পেশাল এফেক্টস এর জন্য প্রচুর ওনার টাকা বেড়ে গেছে, খুব একটা যদি ভুল না হয়। হ্যাঁ, এই যে এটা কিন্তু আমরা অনেককে দেখেছি হলিউডের, মানে আমার একজনের কথা মনে আছে, এটা স্বর্ণ তুইও চিনবি, অমর্ত্য চিনবি, আমি একটা প্রত্যেক কথা শুনে, টেলর কিটস বলে, যে জন কার্টারে ছিল। Yes. So his career was destroyed by doing গ্যাম্বিট হয়েছিল। হ্যাঁ টেলর কিশ পরে জন কার্টার সিনেমাটা নিয়ে অন্য অপিনিয়ন জানি না, আমার জন কার্টার সিনেমাটা আমার জন কার্টার ভালো লাগে। আমি তোকে বলছি আরো একটা সিনেমা যে টেলর কিস্টের খুব ভালো, কিন্তু অ্যাভেঞ্জার্স এর এগেইনস্টে বেরিয়েছে, ব্যাটেলফিল্ডটা কি একটা নাম, ওটাও দেখেছি। ব্যাটেলশিপ, ঠিক আছে, ব্যাটেলফিল্ড না, খুব ভালো, মানে খুব একটা যদি ভুল না হয়, টেলর কিচ এখন ওটিটি স্পেসে কামব্যাক করেছে। একটা টিভি সিরিজ বেরিয়েছে অ্যামাজন প্রাইমে, মোস্ট প্রবাবলি নাম হলো টার্মিনাল লিস্ট ডার্ক উলফ, সেটার মোস্ট প্রবাবলি ও লিড। সেটা কিন্তু বিশাল পপুলার, বিশাল। এটা আমি জানি না, আমি ওটিটিটা ঢুকছি না, করতে পারে আমি এখন হলিউড অতটা ফলো করি না, বাট একটা সময় হ্যাঁ বল তুই বল। টেলর কিস্টের একটা সিনেমাতেও ভিলেন হয়েছিল, যেখানে আমাদের এই প্রথম 1989 ব্যাটম্যানটা বোধহয় হিরোটার গাইডে ছিল, আর হিরোটা হচ্ছে মেজ রানারের। হ্যাঁ, ওই সিনেমাটা চলেছিল, ওই সিনেমাটাতে কিরকম ওর রোল ছিল? টেলর কিচ ছিল হিরো না ডিলান ওব্রায়ান ছিল হিরো? ডিলান ওব্রায়ান ছিল হিরো, টেলর কিচ ভিলেন ছিল। ওই সিনেমাটা কি চলেছিল, আমি ওইটা জানতে চাইছি। না, ওই সিনেমাটা চলেনি। ওই সিনেমাটা একটা বিশাল নভেল সিরিজের ফার্স্ট গল্প, ওই সিনেমাটা চলেনি। এটা আমেরিকান অ্যাসাসিন বলে একটা সিনেমা বেরিয়েছিল, ডিলান ওব্রায়ান 2017-18 নাগাদ। ডিলান ওব্রায়ান ছিল, আর ছিল মাইকেল কিটন ছিল, যেটা ওর বললো ওর হ্যান্ডলার, আর টেলর কিচ মোস্ট প্রবাবলি ভিলেন ছিল। এটা আমারও মনে ছিল না। না, আমি তোকে বলছি দেবজ্যোতি, তুই যে কোয়েশ্চেনটার দিকে তুই যাচ্ছিস না, যে হলিউডে তো লোকজন বড় বড় প্রজেক্টে কাজ করার পরেও তারা ছোট প্রজেক্ট বা ইন্ডি প্রজেক্টে কাজ করছে, কিন্তু এখানে ওই ব্যালেন্সটা করতে পারেনি তাদের, কিন্তু একটা স্টেজের পরে কেরিয়ার স্ট্যাগনেট হয়ে গেল। ধর একটা ফ্র্যাঞ্চাইজে তারা সাকসেসফুল ছিল, যেই তাদের ফ্র্যাঞ্চাইজটা শেষ হয়ে গেছে, যেহেতু তারা ব্রিচ আউট, ধর একটা স্কারলেট জোহানসন কেন রেলিভেন্ট, সে তো একটা জোজো র্যাবিটও করেছে, সে তো একটা লুসি করেছে, তাই না, অ্যাভেঞ্জার্স করার পাশাপাশি। তো এই একটা ধর রবার্ট ডাউনি জুনিয়র, আবারও আমি আরো একটা ফ্যান বেসকে অফেন্ড করছি, রবার্ট ডাউনি জুনিয়র ওয়াজ ভেরি সাকসেসফুল ইন প্লেইং আয়রন ম্যান এবং শার্লক হোমস, হুইচ ওয়াজ হি প্লেড আয়রন ম্যান উইথ আ ব্রিটিশ অ্যাকসেন্ট, একই ক্যারেক্টার, তার মধ্যে ডিউ ডেট করেছিল। বাট কনজেকিউটিভলি একই বড় রোল এবং একই টাইপের রোল করতে করতে তারপরে যখন ডুলিটিল করছে রবার্ট ডাউনি জুনিয়র, ডুলিটিল ইজ আ ডিজাস্টার এট দ্য বক্স অফিস। তারপরে রবার্ট ডাউনি জুনিয়রকে কিন্তু ওপেনহাইমার দিয়ে কাইন্ড অফ তার কেরিয়ারের একটা সফট রিবুট করতে হচ্ছে। তো এই যে জিনিসটা, কারণ প্রভাসের ক্ষেত্রে প্রভাস অ্যাক্টর হিসেবে লিমিটেড, এটা আমি অমর্ত্য, প্রত্যয়, স্বর্ণ তিনজনকেই জিজ্ঞাসা করছি যে এই যে লুপটা শুধু বড় সিনেমা করে যাব এবং কাইন্ড অফ একই একটা পারফরমেন্স দিয়ে যাবো, এটার কিন্তু একটা এন্ড আছে, এটা গ্লোবাল সিনেমাতেই দেখা যায়।
না, তোকে এবার আমি এখানে একটা কথা বলি, আমাদের এখানে এই এন্ডটা না এমন কিছু অ্যাক্টরদের হয়েছে যারা আগে জনপ্রিয় ছিল, যেরকম ধর ববি দেওয়াল 5-6টা সিনেমা সুপারহিট ব্লকবাস্টার দিয়ে সুপারস্টার ট্যাগ পেয়েছে, তারপরে পুরোপুরি কেরিয়ার পড়ে গেছে, এখন সে আবার ভিলেনের ক্যারেক্টার করে হিরোদের কাছে মারধর খেয়ে সাইড রোল ফুল করে বা তুই আমার কোয়েশ্চেনটা বুঝছিস, আমি বলতে চাইছি যে একটা স্ট্যাগনেশনের জায়গা তো চলে আসে, লোকে প্রভাসকে ওই বিগ বাজেট স্পেকটাকেল মুভিতেই দেখছে। এইখানে তো একটা জিনিস বুঝতে হবে দেবজ্যোতি, এখানে তো মানে এই সুপারস্টারদের ফ্যানেরা ভীষণ ভাবে মানে গা খেয়ে যাবে। শাহরুখ খান হোক বা প্রভাস হোক, এরা কিন্তু সিনেমার আর্ট ব্যাপারটাকে আর ভ্যালু করে না। এদের তুই ইন্টারভিউ দেখবি, এরা খালি বলবে যে আমরা ইন্ডিয়ান সিনেমাকে বিশাল লেভেলে নিয়ে যেতে চাই, আমাদের দেবদা যেরকম বলে আমি বাংলা সিনেমাকে বিশাল লেভেলে নিয়ে যেতে চাই, এবং এদের কাছে বিশাল লেভেলে নিয়ে যাওয়া মানে হচ্ছে গিয়ে যে কত টাকার ইনভেস্টমেন্ট তুমি শেয়ার হোল্ডারদের থেকে তুমি তুলতে পারছো, তোমার পরের সিনেমার বাজেট আরো কত বেশি, এবং সেটার রিফ্লেকশন কিন্তু সিনেমা স্ক্রিপ্টে বা কোয়ালিটিতে বা পারফরমেন্সে কিন্তু হবে না। আজকে দেবকে তুই দেখবি না যে এসে একটা ইন্ডি ডিরেক্টরের সাথে যে না আমি একটা এক্সপেরিমেন্টাল কাজ আমি করতে চাই, ঠিক সেরকম প্রভাসকে তুই কোনদিন দেখবি সেটা নয় যে যারা বলে বাংলা সিনেমা ভালো চাই, একটা নতুন স্টারকে ব্যাক করে, একটা নতুন ডাইরেক্টরকে ব্যাক করে। আমি ওখানে বাংলা সিনেমাতে ঢোকার আগে, বাংলা সিনেমাতে ঢুকছো তোমরা, তার আগে আমি একটু স্থিতি দিয়ে তখন তারপরে ঢুকবো। আমি এখানে জাস্ট একটু পজ করে একটু প্রিভিয়াস কনভারসেশনটা যাই। দ্য মেইন ডিফারেন্স আমি যা বুঝতে পারছি বিটুইন ইন্ডিয়ান স্টারস অ্যান্ড হলিউড স্টারস ইজ, হলিউডে স্টার সিস্টেম বা অ্যাক্টর ড্রিভেন বিগ বাজেট মুভিজ এটা কিন্তু অলমোস্ট নন এক্সিস্টেন্ট সেভ ফর টম ক্রুজ। সে তো আর্লি 2000s থেকে সেভ ফর টম ক্রুজ এটা কিন্তু নন এক্সিস্টেন্ট। টম ক্রুজ আর ব্র্যাড পিট, ঠিক আছে না ব্র্যাড পিটও নয়, ব্র্যাড পিটের F1 টা চলেছে, বাট ব্র্যাড পিটও নয়, এটা টম ক্রুজেরই হচ্ছে মোটামুটি। বড় পর্দা মাই পয়েন্ট বিং যে একটা রবার্ট ডাউনি জুনিয়রেরই সব থেকে বেশি ডিফিকাল্টি আমি দেখেছিলাম যখন আয়রন ম্যান হয়ে যাওয়ার পরে, বা আয়রন ম্যানের মাঝখানে যখন ডুলিটল করলো। ডুলিটল ওয়াজ আ ব্যাড মুভি অলসো, ডিজাস্টার হওয়ার অনেক কারণ আছে। ওয়ান অফ দ্য প্রাইমারি রিজনস ওয়াজ অলসো দ্যাট ডুলিটল ওয়াজ অ্যান অফুল মুভি। বাট ডুলিটল না জঘন্য, ইভেন লেডি মার্কেটটা দেখেছো কিনা জানি না। না তাহলে তো ওই দিক থেকে তো সিলভাস্টার স্ট্যালোনও আছে। কোনোদিনই রকি আর র্যাম্বোর বাইরে কিন্তু খুব একটা সাকসেস দেয়নি। না স্ট্যালোন 80s চলে গেল। আমি কথাটা কি বলছি, আমি বলছি যে কারেন্ট ক্লাইমেটে হলিউডে ইটস অল ফ্র্যাঞ্চাইজি বেসড, তো ব্যাপারটা মানে ইটস অল পপুলার ক্যারেক্টার বেসড ফ্যান বেস, তাই তো? সেদিকে অমর্ত কিন্তু মানে ভারতীয় সিনেমাও এখন যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত যায়নি, উইচ ইজ ওয়াই একটা শাহরুখ খান আর একটা প্রভাস প্রচন্ড ডিফিকাল্টি পাবে ইন গেটিং ইন মানে বড় বাজেটের থেকে ছোট বাজেটে নামতে, স্পেশালি প্রভাস, বিকজ দ্য ফ্যান বেস অফ প্রভাস স্পেশালি মানে দে অনলি ওয়ান্ট প্রভাস, দে ডোন্ট ওয়ান্ট প্রভাস প্লেইং আ ক্যারেক্টার, দে জাস্ট ওয়ান্ট প্রভাস। এর জন্য একটা করে অনলি ফ্যান্স খোলে না কেন? সেটা তো নতুন কথা, সেটা এটা হচ্ছে রঘু ডাকাত পার্ট 2 এর হচ্ছে স্ট্রিমিং রাইটস বেসিক্যালি। হ্যাঁ, আর তারপরে আমাদের 49 টাকায় সুপার চ্যাট। আমি এটা বললাম যাতে স্বর্ণ আমাকে, আমি আগে জিদ্দাকে নিয়ে, আমি কিন্তু দেবদার বিশাল বড় ফ্যান, ঠিক আছে, প্রত্যেকে জানে। আমি জাস্ট এটা বললাম যাতে স্বর্ণ আমাকে যে গালাগালিটা দিয়েছিল জিদ্দার সময় সেটাও ফেরত দিয়ে দেয়। ঠিক আছে, আমি দেবদার লাইট, দেখ কি সুন্দর দেবদার। শাহরুখ খানের পয়েন্টটা হলো যে শাহরুখ খানেরও এখন ব্যাপারটা তাই, আমি জানি না তুমি এগ্রি করছো কিনা, পাঠান আর জওয়ান ইজ বেসিক্যালি এক্সটেনশন অফ হিজ পার্সোনালিটি, জাস্ট এক্সাজারেটেড টু আ সার্টেন ডিগ্রি। কিং ইজ অলসো গোয়িং টু বি দ্য সেম থিং। কিং এ হয়তো নতুন ক্যারেক্টার কিছু প্লে করতে পারে, বাট ইউ ক্যান গ্যারান্টি ইট ওর এক্সটেনশন অফ হিজ পার্সোনালিটি থাকবে। অমর, তো আমার যতদূর মনে পড়ে কিং হচ্ছে শাহরুখ খানের মেয়ের সিনেমা, যেখানে শাহরুখ খানের ক্যামিও করার কথা। এখন আমি কিং নিয়ে যাই ডিসকাশন শুনি, আমার তো মনে হয় যে শাহরুখ খান লিওন দা প্রফেশনালের রিমেক,
ওটা এখনো তাই আছে, ওটা এখনো তাই আছে। আচ্ছা না দ্য থিং অ্যাবাউট কিং এ পরে ঢুকছি। সো আমি জাস্ট বলছি যে দ্য সার্কামস্ট্যান্সেস, अगेन কামিং ব্যাক টু দ্য প্রিভিয়াস কনভারসেশন, দ্য সার্কামস্ট্যান্সেস আর এন্টায়ারলি ডিফারেন্ট। কারণ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ বক্স অফিস এখনো মানে আমেরিকাতে যা হচ্ছে তার থেকে হয়তো 2 স্টেপ পিছিয়ে আছে ইন টার্মস অফ প্রোগ্রেশন। সেই জন্য ফ্র্যাঞ্চাইজি ব্যাপারটা এখন চলছে, যেটা ফ্র্যাঞ্চাইজি ব্যাপারটা হলিউডে অলরেডি ধসে পড়ে শেষ হয়ে যাচ্ছে। দে নিড নিউয়ার অ্যাভিনিউজ। ফ্র্যাঞ্চাইজি ব্যাপারটা এখন পপুলার হচ্ছে। Star catering system was already dead in Hollywood. Star catering system slowly and steadily is also going to die out here. This is inevitable. This is the natural progression as well. কারণ এন্ড অফ দ্য ডে অডিয়েন্সের এটা কিন্তু কোথাও গিয়ে একটা ইন্টেলিজেন্সেরও ব্যাপার, যে অডিয়েন্স আর অ্যাটাচিং দেমসেলস মোর উইথ দ্য কন্টেন্ট রাদার দ্যান দ্য স্টার। এটাও কিন্তু একটা প্রগ্রেশন। And আমার কোভিড নিয়ে আমার নিজের পার্সোনাল ব্যাপার রিগার্ডিং কোভিড প্রচন্ড কারণ আমার পার্সোনাল লস হয়েছে, সবকিছু হয়েছে। সো আমি কোভিড নিয়ে বেশি কিছু বলতে চাই না, বাট আই থিঙ্ক কোভিড ওয়াজ আ ম্যাসিভ ইকুয়ালাইজার in terms of media consumption. COVID was a massive equalizer. Karan COVID everybody understood everything. Everybody got the playing field. Everybody realized it's essentially তুমি একটা কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছ, কম্পিটিটিভ এক্সাম তুমি দিতে বসছো দেখার জন্য তোমার প্রিপারেশন কেমন, তোমার রেজাল্ট এলো, তুমি ডাহা ফেল করলে, ইউ রিয়েলাইজ দিস ইজ দ্য প্লেইং ফিল্ড, ইউ আর এট দ্য বটম অফ ইট। This is exactly that. COVID was a complete reality check to everybody. পুরোপুরি কিন্তু জেনে গেল সবাই। Now everybody is trying to play catch up. এটাই হচ্ছে, এই জন্যই ঝামেলা হচ্ছে, আর কিছুই না। প্রত্যয় অনেকক্ষণ চুপ করে বসে আছে। প্লিজ আমি অনেক না তুমি একটু আচ্ছা স্বর্ণ প্রভাস বড়স্টার না ওই কথাটা না আমার ওই একটা জিনিসই মাথায় আসলো যখন স্বর্ণ যখন এই কোশ্চেনটা করলো, মানে হুইচ ইজ দ্য বিগেস্ট সুপারস্টার। দেবুর একটা কন্টেন্ট এসেছিল যেটা ও 26 মিনিট না 28 মিনিটের একটা ভিডিও করেছিল। ও ওই পুরো ডিভিশনটাকে পুরো এত সুন্দর করে ভাগ করে দেখিয়েছিল যে এই সময় থেকে 60s এর সময় থেকে 70s এর থেকে 80s বা 80s এর পর থেকে, এবং ডেমোগ্রাফি ওয়াইজ বা জিওগ্রাফি ওয়াইজ কোন কোন স্টাররা তাদের কি কন্ট্রিবিউশন আছে এবং কি হিসাবে তাদেরকে সুপারস্টার মানে ট্যাগটা দেওয়া হয়, ওটা হচ্ছে অ্যাকচুয়াল, ওটা ঠিকঠাক মতো এত সুন্দর ওটা ডিফাইন করেছিল। এবং ওই ভিডিওটা আমি পুরোপুরি দেখেছি, এবং ওই বিষয়ে আমি যারা আজকে দর্শক আছে যারা দেখছেন তারা কাইন্ডলি ওই ভিডিওটা গিয়ে চেক আউট করতে পারেন, তাহলে ওটা দেখলে পরে এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। বা এই যে ট্যাগটা দিয়ে দেওয়া হয় না যে এটি বিজেপি সুপারস্টার, এইগুলোর কোনো মানে অ্যাকচুয়ালি কোনো সারবর্তা নেই, মানে লিটফল অ্যাকচুয়ালি জিরো। ঠিক আছে, এক একটা টাইম পিরিয়ড থাকে, এক একটা প্রদেশ বলুন বা অঞ্চল ভিত্তিক বলুন বা এক একটা রাজ্য ভিত্তিক বলুন, এক একটা সময় এক একটা সুপারস্টার বা তারা যেরকম ভাবে তাদের নিজেদের কন্ট্রিবিউশন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছেড়ে যায়। এইটাই রজনীকান্ত যেরকম তার ইন্ডাস্ট্রির জন্য যেরকম করেছে, পরবর্তীতে যে সমস্ত স্টার অমিতাভ বচ্চনের একটা এরা ছিল, রাজেশ খান্নার একটা এরা ছিল। ইটস লাইক রেসলিং। আমি এখন এমন একটা টপিকে ঢুকছি যেখানে মানে মোটামুটি লোকেরা একটু মানে হা করেই তাকিয়ে থাকবে। যাই হোক, আই এম আ হিউজ ফ্যান অফ প্রো রেসলিং। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আমি একটু আগে দেখছিলাম। সো ইউ নো দ্য হিস্ট্রি কমপ্লিটলি। সো ইউ নো যে প্রথমে জিনিসটা পুরোপুরি ডিভাইডেড ছিল বিফোর ভিন্স ম্যাকম্যান মোনোপোলাইজড ইট, রাইট? সো প্রত্যেকটা রিজিওনাল যে ইট ওয়াজ টেরিটোরিয়াল, যেটা অমর্ত্য বলতে চাইছি, ইট ওয়াজ টেরিটোরিয়াল, যেগুলো একজন অন্যজনের টেরিটরিতে ঢুকতো, আর প্রত্যেকটা টেরিটরি নিজেদের সুপারস্টার ছিল। Before Vince McMahon essentially monopolized that entire thing and made it into what it is today. This is kind of that on a broader scale, except there is no Vince McMahon to monopolize the entire film industry, and we are so glad for it. But ঠিক আছে, যাই হোক। আচ্ছা, কনভারসেশনটা বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে নাকি স্বর্ণজ্যোতি? তুই বলতো আমাকে, আমরা না হয় ভাগ করে দিচ্ছি। আমি স্বর্ণকে ইন্টারেস্ট দিয়ে দিচ্ছি। ভিন্স ম্যাকম্যান মিটু খেয়েছে, তো তোর তো এটা এগুলো পছন্দের টপিক না। দেখ, এইবার স্বর্ণ কাল সকালবেলা ভিন্স ম্যাকম্যান বিশেষজ্ঞ হয়ে যাবে। আমার ওইসব কোনো আগ্রহী নেই ভাই। আমি আর এইসবে ঠিক আছে, যে যা কিছু করুক ভাই,
হু এম আই টু জাজ? ঠিক আছে, মি টু করুক, মি থ্রি করুক, ও আজকে বিকেলের পর থেকে পুরো চেঞ্জ, বিকেলের পর থেকে এই পুরো শোনো, আজকে এই শোনো, change। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও।